রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলার শিকার পরিবারগুলো ফিরেছেন নিজ বাড়িতে। ক্ষতিগ্রস্ত বসতি মেরামত করে দিয়েছে প্রশাসন। যে সকল বিষয় তাদের ক্ষতি হয়েছে সে সকল বিষয়ের তালিকা নিয়েছি। আজকের মধ্যেই সকল বিষয় তাদেরকে আমরা প্রদান করব। রংপুরে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি এনসিপির। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি থেকে বিতাড়িত করা হবে মুজিববাদীদের, গাজীপুরে বললেন নাহিদ ইসলাম। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব, মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনবো। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আসামি পক্ষের শুনানি। গণহত্যায় জড়িত শীর্ষ অনেক অপরাধীর বিচার শেষ হবে ডিসেম্বরের মধ্যে, জানালেন চিফ প্রসিকিউটর। চোরা শিকারীদের ঠেকানো গেলে আগামী শুমারিতে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 150 ছাড়াবে বলছেন গবেষকরা। আবাসস্থল নিরাপদ রাখার তাগিদ। বাঘের চোরা শিকারী ধরার জন্য আমাদের কিন্তু আরো অত্যাধুনিক প্রযুক্তি শুরু করেছি। সুন্দরবনের নদী নালা এবং খালবিলগুলোতে আমাদের নিয়মিত পেট্রোলের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা ভিত্তিক আমরা অপারেশন পরিচালনা করে থাকি। বৃষ্টির পানিতে জলাবদ্ধ বরিশাল নগরীতে চরম ভোগান্তি। জোয়ারে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর উপকূল, নোনা জলে নষ্ট ক্ষেতের ফসল, মাছের ঘের। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলার শিকার পরিবারগুলোর সবাই বাড়ি ফিরেছেন। প্রশাসনের উদ্যোগে শেষ হয়েছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ভুক্তভোগীরা। পুলিশ বলছে জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান চলছে। গঙ্গাচড়ার বেদগাড়ি ইউনিয়নের আলদাতপুর ছয়ানি বালাপাড়া হিন্দুপল্লী। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত টিনের ঘর ও বেড়া সংস্কারের কাজ করছে উপজেলা প্রশাসন। মেরামত কাজে অংশ নেয় সরকার নিযুক্ত মিস্ত্রি ছাড়াও স্থানীয়রা। তদারকিতে উপজেলা নির্বাহী অফিসার। সকল পরিবারের সদস্যদের কাছে আমরা যে সকল বিষয় তাদের ক্ষতি হয়েছে সে সকল বিষয়ের তালিকা নিয়েছি। আজকের মধ্যেই সকল বিষয় তাদেরকে আমরা প্রদান করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারগুলো এখন স্বাচ্ছন্দ্য বোধ করছে। ভুক্তভোগীদের অভিযোগ পাশের জেলার লোকজন হামলা চালায় তাদের উপর। ভাঙচুর করে দিয়ে গেছে সেঙ্গেগাড়ি এলাকার লোক। তা মনে করেন আজকে টিউনো সাহেব দিছে, টিন দিছে, আজকে এগুলো ভালো করতেছে। টিউনো সাহেব লাগিয়ে দিছে, এখন ধরো সাথে মেম্বার আছে, এখন কাজ শুরু করছে। ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিসি সহ প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতারা। পতিত ফ্যাসিবাদীরা পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেন তারা। বেঞ্চিদের লোক যারা বিভিন্নভাবে ঘাপটি মেরে থেকে আমাদের এই সহজ সরল মানুষদেরকে বিভিন্নভাবে ফেসবুক বিভিন্নভাবে উস্কানি দিয়ে একটা মব সৃষ্টি করার যে একটা ষড়যন্ত্র, তার অংশ বিশেষ এই ঘটনা ঘটেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির অভিযোগ তুলেছেন হিন্দু নেতারা। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বদাই সচেষ্ট তারা। তথ্য প্রযুক্তির যুগে মোবাইল হ্যাক করে আমি যে কারো আপনার নামেও আমি আমার একটা কমান্ড ঢুকে দিতে পারি, আপনি আমার নামে কমান্ড ঢুকে দিতে পারেন। তবে এটা যেহেতু দেশে একটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, দেশে আইন আছে, সেটা সুষ্ঠু বিচার হওয়া উচিত যে অ্যাকচুয়ালি কার ইন্ধনে সেই ছেলেটা এই পোস্টটা করলো। সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই আমি এসে সেই সন্দিগ্ধ ব্যক্তিকে যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে যাই আমাদের হেফাজতে। দুর্বৃত্তরা চিহ্নিত না, এই এলাকার এরা আমরা জিজ্ঞেস করছি, এই আমাদের হিন্দু কমিউনিটির ভাইরা যারা আছে তারা সবাই বলেছে যে এরা এই এলাকার লোক না, তারা তাদের আননোন ফেস। হিন্দুপল্লীর এক শিক্ষার্থী তার ফেসবুকে মহানবী এবং ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করলে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর একদল উচ্ছৃঙ্খল জনতা ওই পল্লীতে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয় 12টি পরিবারের 22টি ঘর। লুটপাট করা হয় মালামাল। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
বাংলাদেশের প্রতিটি কোণা প্রতিটি ইঞ্চি থেকে মুজিববাদীদের বিতাড়িত করা হবে এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে গাজীপুর মাওনা ফ্লাইওভারের নিচে পথসভায় অংশ নেয় এনসিপি নেতারা। সেখানে নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির লড়াই এখনো চলছে। পথসভা শেষে জয়দেবপুর রাজবাড়ী এলাকায় যায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। সেখানেও পথসভা করার কথা রয়েছে তাদের। এর আগে টাঙ্গাইলে শামসুল হক তরুণ এলাকা থেকে বের হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে নিরালা মোড়ে গিয়ে শেষ হয় এটি। এছাড়া সকালে অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। আমাদের লড়াই শেষ হয় নাই, আমাদের একটি নতুন বাংলাদেশের জন্য লড়াই চলমান আছে। বাংলাদেশের 64টি জেলায় আমরা গিয়েছি, যাব এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব। দর্শক, জুলাই পদযাত্রার খবর জানবো। গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, এনসিপির পথসভার কি অবস্থা দেখছেন, নেতারা কি বলছেন? লোপা কিছুক্ষণ আগে কিন্তু টাঙ্গাইল থেকে এসে তারা গাজীপুরের শ্রীপুর মাওনা চৌরাস্তা এলাকায় তাদের যে পথসভা ছিল সেই পথসভাটা কিন্তু আসলে শেষ করেছে। এখন কিছুক্ষণের মধ্যে সেটি গাজীপুর সদর যে রাজবাড়ী মাঠ, সেই রাজবাড়ী মাঠের পাশেই আসলে একটি সড়ক রয়েছে। সেই সড়ক থেকে তারা মূল আনুষ্ঠানিকতা শুরু করবে। আমরা যে বিষয়টি জেনেছি যে এনসিপির যে নেতৃত্ববৃন্দ রয়েছে কেন্দ্রীয়, তারা কিছুক্ষণের মধ্যেই তারা এই মূল মঞ্চে এসে তারা অংশগ্রহণ করবে এবং তারা তাদের যে স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দদেরকে আসলে বিভিন্ন দিক নির্দেশন দেবে। হয়তোবা সেটি আরও কিছু সময় লাগতে পারে, তবে এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছে। অর্থাৎ জুলাই আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের যে কার্যক্রমগুলি রয়েছে সেই কার্যক্রম নিয়ে আসলে বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই লোপা এখানে এসে তারা তাদের যে কার্যক্রমগুলি আছে সেটি শেষ করবে। এখান থেকে শেষ করে আবার গাজীপুর চৌরাস্তা আবার শেষ, অর্থাৎ শেষ ধাপ শেষ করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে বলে আমরা এই বিষয়ে আসলে জেনেছি। যারা এনসিপি কেন্দ্রীয় নেতা রয়েছে তারা আমাদেরকে এই বিষয়ে জানিয়েছে। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিনে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তাদের আইনজীবীরা। এদিন নিজেদের নির্দোষ দাবি করেন তারা। পরে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। যে মৃত্যু বদলে দিয়েছিল জুলাই আন্দোলনের গতিপথ, যে মৃত্যু হয়ে উঠেছিল ভয়হীন শেকল ভাঙার প্রেরণা। গুলি খাইছে একটা। সকালে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এসআই আমির হোসেন সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় অভিযোগ গঠন শুনানির দ্বিতীয় দিনে আসামিদের অব্যাহতি চান তাদের আইনজীবীরা। শুরুতেই ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা কে কার পক্ষে লড়বেন পলাতক আসামিদের সে তালিকা নতুন করে বুঝিয়ে দেন ট্রাইব্যুনাল। পরে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শরীফুল ইসলাম যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি। ওনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা ডাইরেক্ট প্রুফটা নেই। আর আপনি যেটা বলেছেন যে গুলি করার অভিযোগ, এই গুলি করার অভিযোগে আপনারা দেখবেন যে দুটো ভিডিও আছে। একটা ভিডিও হলো গুলি করার ক্ষেত্রে ভিডিও আলাদাভাবে, আর একটা ভিডিও হলো যে ভিকটিম যখন হাত প্রসারিত করে তার সংশ্লিষ্ট জায়গায় ছিল ওই পার্টটি। তবে এদিন ট্রাইব্যুনালে আসামিপক্ষের শুনানির বিপরীতে বক্তব্য তুলে ধরেনি প্রসিকিউশন। তবে গণমাধ্যমকে জানানো হয় অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের কাছে। ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টেমের
রিপোর্ট। এর আগে গত 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের বড় অংশের বিচার সম্পন্ন হবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর শেখ হাসিনা ও তার দোসরদের নৃশংসতা ৭১-এ পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তাজুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট আর গণহত্যার বিচার এক নয়, তাই এই বিচার সময় নিয়ে করা হচ্ছে। ভবিষ্যতে এই বিচার নিয়ে কোনো সরকার কিংবা আন্তর্জাতিকভাবে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে সকল বিষয় মাথায় রেখেই বিচার চালানো হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী আগামী 3 আগস্ট প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বিচার নিয়ে হতাশা না হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। আশ্বাস দেন বর্তমান সরকারের মেয়াদেই কাঙ্ক্ষিত ফলাফলের। অনুষ্ঠানে বিচার কাজ নিয়ে হতাশা জানান শহীদ ইয়ামিনের বাবা। যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো, ওনার 1000 কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আর্মড মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা, সেটা করতে যে যুক্তিসঙ্গত সময় দরকার সেটা আমরা নিয়েছি, সেটা আমরা নিচ্ছি। কিন্তু তার অর্থ এই নয় যে এই বিচার বছরের পর বছর সময় লাগবে, তা না। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। আজ বাঘ দিবস। সবশেষ শুমারির ফলাফলে সুন্দরবনে 125টি বাঘের তথ্য মিলেছে। গবেষকরা বলছেন, বাঘের আবাসস্থল নিরাপদ রাখা গেলে পরবর্তী শুমারিতে এই সংখ্যা 150 ছাড়িয়ে যেতে পারে। তবে তার জন্য বন্ধ করতে হবে সুন্দরবনের চোরা শিকারীদের অপতৎপরতা। জীববৈচিত্র্যের আধার, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের 6017 বর্গ কিলোমিটার অংশ পড়েছে বাংলাদেশে। আর সেই বনেরই রাজা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বনবিবি কিংবা গাজীপীর, লোককথা থেকে শুরু করে বাস্তবতা, সবখানেই যেন প্রকৃতির শৃঙ্খলার বাহক বাঘ। তবে অবাক করা বিষয়, সুন্দরবনের অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত সেই বাঘই এখন বিপন্নপ্রায়। জলপথের ধার কিংবা ঝোপঝাড়, বাঘের আহার, হরিণের বিচরণের পথগুলোতে এভাবেই ফাঁদ পেতে রাখে চোরা শিকারীরা। খাদ্য সংকট দেখা দেয় রয়্যাল বেঙ্গলের। তার উপর বন ডাকাতদের আনাগোনায় সংকুচিত হচ্ছে বাঘের নিরাপদ আবাসস্থল। এছাড়া রয়্যাল বেঙ্গলের চামড়া থেকে শুরু করে কালোবাজারে বিভিন্ন অঙ্গের চাহিদা থাকায় প্রায়ই চোরা শিকারীর হাতে মারা পড়তে হয় এই প্রাণীটিকে। সুন্দরবনের যদি কোনো পশু প্রাণী যদি লোকালয়ে প্রবেশ করে, আমরা চাই সেটা সুন্দরবন ফরেস্ট বিভাগের মাধ্যমে আমরা অবমুক্ত করি। বনে কেউ ফাঁদ পাতলে আমরা জানতে পারলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিই। গবেষকদের মতে, বাঘের নিরাপত্তা নিশ্চিতে কমাতে হবে হরিণ শিকার, পাশাপাশি নিয়ন্ত্রণ করতে হবে ডাকাত আর চোরা শিকারীদের গতিবিধি। এই সার্ভেতে রিসেন্ট যেটি হলো আমাদের 25-এ যেটি আমরা জানতে পারলাম বাঘের সংখ্যা, সেটি কিন্তু বেড়েছে। কিন্তু আসলে আমরা মনে করছি বৃদ্ধিটা আরও বেশি হলে বোধহয় আরেকটু ভালো হতো। স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং ইতিমধ্যে যত গবেষণালব্ধ উদাহরণগুলো আমরা পেয়েছি তার বাস্তবায়নের দিকে গুরুত্ব দিতে হবে। বাঘ ও বাঘের আবাসস্থল, গোটা সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতেই ডিজিটাল মনিটরিং ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন। স্মার্ট পেট্রোল, ড্রোন, জিওট্যাগ ডেটা ব্যবহার করে প্রতিটি কোণায় বাড়ানো হয়েছে নজরদারি। বাঘের চোরা শিকারি ধরার জন্য আমাদের কিন্তু আরও অত্যাধুনিক প্রযুক্তিগুলো যেগুলো আমরা শুরু করেছি, যেমন ড্রোন এর ব্যবহার শুরু হয়েছে। সুন্দরবনের নদী, নালা এবং খালবিলগুলোতে আমাদের নিয়মিত পেট্রোলের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা ভিত্তিক আমরা অপারেশন পরিচালনা করে থাকি। এই প্রেক্ষিতে আমরা বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ
হরিণ এবং বাঘ ধরার ফাঁদ সহ অনেক দুষ্কৃতীকে গ্রেফতার করেছি এবং আইনের আওতায় এনেছি। তারই সুফল হিসেবে গত এক দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে 19টি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এবার জানবো সুন্দরবনে বাঘের মৃত্যু মামলা ও জরিপের কিছু তথ্য। বন বিভাগের তথ্য মতে গত 2.5 দশকে মারা গেছে অন্তত 61টি বাঘ। এর মধ্যে 21টি বাঘের স্বাভাবিক মৃত্যু হয়েছে। পাচারকারীদের হাতে মারা পড়েছে সবচেয়ে বেশি 26টি। এছাড়া সুন্দরবন সংলগ্ন লোকালয়ে এসে গ্রামবাসীর হাতে মরেছে 14টি বাঘ। একই সময়ে উদ্ধার হয়েছে 24টি বাঘের চামড়া, 4টি মাথার খুলি ও 296টি হাড়। এসব ঘটনায় 19টি মামলার মধ্যে 10টির রায় দিয়েছে বিচারাধীন 9টি মামলা। 2024 সালে সবশেষ বাঘের জরিপ হয়েছে, তাতে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 125, যা আগের চেয়ে 11টি বেশি বলে জানিয়েছে বন বিভাগ। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্যের আধার এই বনে রাজত্ব রয়্যাল বেঙ্গল টাইগারের। প্রায় সুন্দরবন জুড়েই বাঘের বিচরণ। তবে বিশেষ একটি জায়গা আছে যেটি খ্যাত বাঘের বাড়ি হিসেবে। অবস্থান সুন্দরবনের গহীনে শেখেরটেক এলাকায়। সেখানে প্রায় 400 বছরের পুরনো মন্দির ঘিরে বাঘের আনাগোনা। বিস্তারিত থাকছে সহকর্মী শেখ আল এহসানের প্রতিবেদনে। খুলনা শহর থেকে বাঘের বাড়ি হিসেবে পরিচিত সুন্দরবনের শেখেরটেক এলাকার দূরত্ব প্রায় 85 কিলোমিটার। দাকপ উপজেলার মোজামনগর খেয়াঘাট পর্যন্ত সড়ক পথ। সেখান থেকে শিবসা নদী ধরে নৌযানে সোজা দক্ষিণ দিকে শেখেরটেক। এটি দাকপের মোজামনগর খেয়াঘাট। এই নদীটি চলে গেছে সুন্দরবনের মধ্যে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। আমরা এই নদী ধরেই যাব বাঘের বাড়ি শেখেরটেক। বন বিভাগের অনুমতি নিয়ে বেলা 11:30টার দিকে নৌযানে আমরা রওনা হই বাঘের বাড়ির উদ্দেশ্যে। সাথে রয়েছেন বাঘ গণনায় প্রত্যক্ষভাবে কাজ করায় অভিজ্ঞ একজন। নিরাপত্তার জন্য আছেন বনরক্ষীরাও। সুন্দরবনের শেখেরটেকে পৌঁছাতেই নেমে আসে সন্ধ্যা। বন বিভাগের এক কর্মী জানালেন তার বাঘ দেখার অভিজ্ঞতার কথা। 3টা বাঘ, একটা বাচ্চা, মেল, ফিমেল এবং বাচ্চা দেখা গেছে। এবং আপনারা যে এখানে যে হাইটে দেখতে পারবেন বাঘের ছাপ আছে, এখানে প্রতিনিয়ত বাঘ আছে। ওয়াচ টাওয়ারের যে ফুট ট্রেলের ওখানে আছে বাঘের ছাপ আছে। রাতে শেখেরটেক ইকো ট্যুরিজম সেন্টারের ওয়াচ টাওয়ারে থাকার ইচ্ছা থাকলেও নিরাপত্তাজনিত কারণে মেলেনি অনুমতি। তাই ট্রলারে রাত কাটিয়ে পরদিন বেরিয়ে পড়লাম বাঘের বাড়ি ঘুরে দেখতে। চোখে পড়ল বাঘের পায়ের ছাপ আর গাছে নখের আঁচড়। ছাপগুলো যদি পুরাতন হতো তাহলে কিন্তু এভাবে দেখা যেত না। দেখেন যে আপনি যে একেবারে যে বড় পায়ের ছাপটা দেখা যাচ্ছে, একটা অ্যাডাল্ট বাঘ গেছে এবং তার পাশে দেখেনি যে একেবারে এটা যদি আপনি লক্ষ্য করেন এটা কিন্তু খুবই ছোট। এখানে একটা অ্যাডাল্ট মা বাঘ গেছে এবং তার সাথে ছোট বাচ্চা আছে। বাঘ যে পরিবেশে থাকে এই ধরনের পরিবেশ, বিশেষ করে টাইগার ফার্ম, তারপরে হেতাল, অনেক সময় তারপরে হচ্ছে গোলপাতা, যে এর ভিতরে খুব ভালো একটা পরিবেশ বাঘের। বাঘের বাড়িতে গিয়ে সরাসরি দেখা মেলেনি রয়্যাল বেঙ্গল টাইগারের। তবে সুন্দরবনের রাজা যে কিছুক্ষণ আগেও আশপাশে ছিল তার প্রমাণ মেলে সদ্য পড়া পায়ের ছাপ দেখে। এখান থেকে আমরা 9টার দিকে শেখেরটেক মন্দিরের কাছে গিয়েছিলাম, কিন্তু তখন আমরা এখানে কোনো বাঘের পায়ের ছাপ দেখতে পাইনি। এখন ঠিক 10টার সময় আমরা যখন এখান থেকে আবার ফিরে যাচ্ছি তখন আপনাদের দেখাই এই যে বাঘ এই পাশ দিয়ে এসে ঠিক এইভাবে পার হয়ে এই পাশে গেছে। মানে জাস্ট 1 ঘন্টার ব্যবধানে আমাদের আশেপাশেই বাঘটা ছিল এবং আমরা মনে করছি এখনো হয়তো বাঘটা আমাদের আশেপাশেই আছে। আমরা দেখা না পেলেও বন বিভাগের বসানো ক্যামেরায় নিয়মিত ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের ঘোরাফেরার দৃশ্য। কখনো একা, আবার কখনো চলাচল করে দলবদ্ধভাবে। আমি আপনার গিয়েছিলাম আমাদের টহল কার্যক্রম পরিচালনার তদারকি করার জন্য। তখন আমি দেখেছি যে একটা বাঘ হরিণ শিকার করে সে খাচ্ছিল এবং দূরত্ব আপনার বেশি ছিল না। সে আমাদের দেখে জাস্ট রাস্তাটা ক্রস করে এক পাশ থেকে আরেক পাশে আমরা চলে গিয়েছে। 2018 সালে বন বিভাগের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 114টি, আর 2024 সালে প্রকাশিত জরিপে 125টি বাঘের অস্তিত্ব মেলার কথা বলা হয়েছে। শেখ
আল এহসান, যমুনা নিউজ, খুলনা। দর্শক, জুলাই স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। We are grateful to the Office of the High Commissioner for not only documenting these abuses, but for offering a comprehensive set of recommendations to help ensure that such violations never happen again. We have taken these recommendations to our heart, not out of obligation to others, but out of responsibility to ourselves. Since assuming office, our government has begun implementing wide-ranging reforms. We have amended the Code of Criminal Procedure and acceded to the International Convention for the Protection of All Persons from Enforced Disappearance. Earlier this month, we signed a Memorandum of Understanding with the Office of High Commissioner of Human Rights to establish a facilitating mission in Dhaka. This mission will provide technical support for reform initiatives as well as capacity building for government institutions, local authorities, and civil society actors working to safeguard most precious thing, human rights. From the earliest days of the interim government, the United Nations has been a vital partner in our transition. I thank the Secretary General Antonio Guterres, a wonderful friend of Bangladesh, for his unwavering support and for his solidarity and his visit to Bangladesh in March of this year. I also extend my deep appreciation to High Commissioner Volker Turk, the members of the Office of the High Commissioner for Human Rights, fact-finding team, Ms. Gwen Lewis, the UN Resident Coordinator, and of course my friend Huma Khan, Senior Human Rights Advisor, for their extraordinary and historical contributions. Our work is far from finished. Alongside our reform agenda, we are pursuing legal accountability for those responsible for gross violations. But justice is not only about punishment. Justice is also about ensuring that the state power can never again be used to suppress, silence, or destroy its own people. We are working to build a broad national consensus around a renewed political system. These are not just words. These are something to be embedded in our heart. One that delivers inclusive, participatory, and credible elections. The goal is clear: to establish a society where all Bangladeshis can live in peace, with freedom, with dignity, and with pride. As we reflect on the past year, we remember those who gave their lives in pursuit of that vision. Their sacrifice paved the way for a new chapter in our history. They created a new Bangladesh. That's their dream. This is rooted in hope, human rights, and democratic principles. On behalf of the people of Bangladesh, I thank the United Nations for standing with us in our darkest hour. And I look forward to the continued partnership as we move forward. Thank you, United Nations. And thank you, Huma Khan. Thank you all. Allah Hafiz.
দর্শক, জুলাই স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি সেখানে ছিলাম। প্রায় 3 মাস আগে জোয়ারের পানিতে ভেঙে যায় উপকূল রক্ষা বাঁধ। এরপর গেল কয়েকদিনে লঘুচাপের প্রভাবে অস্বাভাবিকভাবে পানি প্রবেশ করছে নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উপকূলবাসী। নোনা পানি প্রবেশে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল ও মাছের ঘের। নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের টাঙ্কির ঘাট এলাকায় মেঘনা নদীর দৃশ্য এটি। উপজেলার চরঈশ্বর, সোনাদিয়া, নলচিরা সহ কয়েকটি উপকূলীয় ইউনিয়ন রক্ষাবাঁধের বেশ কয়েকটি স্থানের ভাঙা অংশ দিয়ে অস্বাভাবিকভাবে ঢুকছে জোয়ারের পানি। এতে ক্ষতিগ্রস্ত বসতঘর, গবাদি পশু ও ফসলি জমি। এগুলা সব ডুবে গেছে পানি, এক বুক পরিমাণ মানুষের। আমাদের ওই ঘর বাড়িগুলা থাকার মাটিগুলা সম্পূর্ণ নর্মাল হয়ে যায় লবণ পানি উঠলে। এগুলার জন্য আমরা খুবই কষ্টতে আছি। অনেক পড়ালেখা করতে পারে না, অনেক ছাত্ররা মাদ্রাসাতে আসতে পারে না পানির কারণে। অনেকে দেখা যাচ্ছে ডুবি হয়ে যায়, হাঁকু টাকার ব্যবস্থা নাই। উপকূলবাসীর ভয়ের অন্যতম কারণ নোনা পানি। দীর্ঘমেয়াদী জলাবদ্ধতায় বিপন্ন হয়ে ওঠে তাদের জীবন জীবিকা। নদীতীর রক্ষা করতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। লবণাক্ত পানির কারণে এখানে যারা চাষ করছে ধান মানে সব বিনষ্ট হয়ে গেছে। ঘরের ভিতরে পানি, আমরা বাচ্চা ছেলে বাড়িতেছি না, কুর্মি যাইতে পারতেছি না। বেড়ি বাঁধানো এই কারণে যে প্রতি গাড়ালে জোয়ারে মারি আঙ্গরে এই অবস্থা করে আমরা এত কষ্ট করি। পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান প্রকল্পের আওতায় নির্ধারিত স্থানে নতুন করে নির্মাণ হবে বেড়িবাঁধ। সিডিএসপি প্রকল্পের আওতায় বিকল্প বেড়িবাঁধ সহ বিভিন্ন কয়েকটা রেগুলেটর নির্মাণের পরিকল্পনা ছিল, কিন্তু নদী ভাঙন কাছাকাছি হওয়া সহ বিভিন্ন প্রতিকূল কারণে সেই রেগুলেটর একটা টেকনিক্যাল কমিটি হয়। পরবর্তী রেগুলেটর নির্মাণ সহ পরবর্তী কার্যক্রম আসলে গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নোয়াখালীর 4 উপজেলায় 325 কিলোমিটার উপকূলীয় বাঁধ রয়েছে, যার মধ্যে 7 কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। বরিশালে বৃষ্টিতে জলাবদ্ধতা পুরোপুরি কাটেনি, বিভিন্ন সড়কে এখনো জমে আছে পানি। আমরা এই বিষয়ে একটু জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন কাউসার হোসেন। কাউসার, কোন কোন সড়কে এখনো পানি আছে? জলাবদ্ধতা নিয়ে নগরবাসী কি বলছেন? লোপা, বেশিরভাগ সড়কের পানি নেমে গেছে। গতকাল ভারী বর্ষণ হয়েছিল, আজ কিন্তু তেমন ভারী কোনো বৃষ্টি হয়নি। এর কারণে অধিকাংশ সড়কের পানি নেমে গেছে। তবে এই যে একটি সড়ক বটতলা থেকে হাতেমালি কলেজ চৌমাথ, অর্থাৎ এই নবগ্রাম সড়কটি, এই সড়কের পানি নামতে 2 থেকে 3 দিন সময় লাগে যদি ভারী বৃষ্টি না হয়। এবং আজ সারাদিন আসলে ভারী বৃষ্টি হয়নি, পানি নামতে শুরু করেছে। হয়তোবা আগামীকাল বা পরশু দিনের মধ্যে পানি নেমে যাবে। তবে এই অঞ্চলে যারা বসবাস করে তাদের এই ভোগান্তি কিন্তু প্রতি বছরই, কারণ এই অঞ্চলের আসলে বেশ কিছু শিল্প অফিস আদালত রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আবাসিক বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন এবং তারা কিন্তু এই ভোগান্তি থেকে রেহাই পাওয়ার জন্য সবসময় তারা সিটি কর্পোরেশনের কাছে আবেদন করে আসছেন। সিটি কর্পোরেশন আশ্বাস দিচ্ছেন, তবে এখন পর্যন্ত যে আশ্বাসের কোনো বাস্তব কোনো কার্যকারিতা হয়নি। লোপা, কাউসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নাটোরের বড়াই গ্রামে 10 দোকানে তালা দেওয়ার ঘটনায় গ্রেফতার বাবা সহ 3 ছেলেকে আদালতে নেওয়া হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জোয়ারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিন, একই দলের কর্মী আজিমউদ্দিন ও বিএনপির অনুসারী হায়দার আলী। অপরজন হায়দার আলী তাদের বাবা। পুলিশ জানায় আহমেদপুর গ্রামের মুজিবুরের সাথে নোয়াপাড়ার জাহাঙ্গীর আলমের 6% জমি নিয়ে বিরোধ চলছিল। এই ঘটনায় আদালতে মামলাও চলমান। বিষয়টি মীমাংসায় গতকাল সালিশি বৈঠকের কথা থাকলেও তা শেষ মুহূর্তে ভেস্তে যায়। এতে ক্ষিপ্ত হয়ে বিরোধপূর্ণ জমিতে থাকা 10 দোকানে তালা দেয় মুজিবুর ও তার ছেলেরা। হয় মামলাও রাতেই যৌথ বাহিনী 4 জনকে গ্রেফতার করে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত লামিয়া আক্তার সোনিয়া ও শায়ান ইউসুফ ও আবদুল্লাহ শামীমের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। সাভারের বিরুলিয়ায় ভাগ্নিবাড়ি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে লামিয়া আক্তার সোনিয়া। তিনি মেয়েকে আনতে গিয়ে দগ্ধ হয়ে প্রাণ হারান। দুপুরে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনীর সদস্যরা। এ সময় নিহত নারীর স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। গেল 24 জুলাই ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হয় মরদেহ।
লক্ষ্মীপুর সদরে মাইলস্টোন শিক্ষার্থী শায়ান ইউসুফের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। দুপুরে উপজেলার বশিকপুর কবরস্থানে যান উইং কমান্ডার রেজাউল হক। বলেন, দুর্ঘটনার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শরীয়তপুরে ভেদরগঞ্জে আব্দুল্লাহ শামীমের কবরেও শ্রদ্ধা জানানো হয়েছে।